তো যে প্র্যাকটিস সেটটা দেখছে সেটা কিন্তু কলকাতা পুলিশের প্র্যাকটিস সেট। আর এই প্র্যাকটিস সেটটা কিন্তু নেওয়া হয়েছে মে মাসের পেশা প্রবেশ নামক বই থেকে, কিন্তু এই কলকাতা পুলিশ কনস্টেবলের যে প্র্যাকটিস সেটটা দেখছেন এই প্র্যাকটিস সেটটা নেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে এই প্র্যাকটিস সেটের কিন্তু 40টা জেনারেল স্টাডিজের প্রশ্ন সমাধান করেছি। আজকে আমরা করব কিন্তু রিজনিংয়ের প্রশ্ন। তো চলুন রিজনিংয়ের প্রশ্ন শুরু করা যাক। তো আপনারা ইতিমধ্যে জানেন যে কলকাতা পুলিশ পরীক্ষায় কিন্তু 40টা থাকবে আপনার জেনারেল স্টাডিজের প্রশ্ন, আর 30টা থাকবে কিন্তু অঙ্ক প্রশ্ন, এবং 30টা থাকবে রিজনিংয়ের প্রশ্ন। এই মোটে 100 নম্বরের প্রশ্ন হবে। আর এই 100 নম্বরের পরীক্ষা কিন্তু আপনার কলকাতা পুলিশ পরীক্ষা থাকবে। তো চলুন চলে যাই আমরা। 40টা প্রশ্ন জেনারেল স্টাডিজের পরের প্রশ্ন আছে রিজনিংয়ের প্রশ্ন। আমরা রিজনিং প্রশ্নে 41 দাগের থেকে প্রশ্ন শুরু করি। তো এখানে 41 দাগের রিজনিং আছে, আপনারা দেখুন খুব সুন্দর একটি প্রশ্ন আছে। তো আমরা প্র্যাকটিস সেটটা শুরু করবো, তবে তার জন্য প্র্যাকটিস সেটটা একটু জুম করে বড় করে নিই। তো দেখবো আমরা 41 দাগের এই প্রশ্ন। এখানে আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন কলকাতা পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট। তো এখানে 41 দাগের প্রশ্ন আছে, যদি কোনো বিশেষ করে PILOT সমান TOLIP লেখা হয় তবে AIRCRFT সমান কী লেখা হবে? তো দেখুন PILOT এটাকে কিন্তু উল্টে লিখেছে। দেখুন এই শেষের টিটা আগে দিয়েছে, তারপর শেষে ওটা আগে দিয়েছে, তারপর এলটা দিয়েছে, তারপরে আই দিয়েছে, তারপর পি দিয়েছে। তেমনভাবে এটা আমরা সমাধান করব। আগে লিখবো কি? আগে লিখবো টি। তো আমরা এটা টি লিখলাম। তারপরে টির পরে কি হবে? দেখুন টির পরে আছে এফ, তার টির পরে এফটা দেবো আমরা। তারপরে কি আছে? টির পরে এফের পরে এ আছে, এটা দেবো আমরা। তারপরে আছে কি? আরটা দেবো। তারপরে আছে সি, দেবো সি। তারপরে সির পরে আবার আর আছে, তা দেবো আর। তারপরে আছে আই, আর তারপরে একদম শেষে আছে এ, অর্থাৎ TFARCRIA। এটা হবে এর সঠিক উত্তর। তো এখানে এর মধ্যে আছে দেখুন ডির দাগ হবে এর সঠিক উত্তর TFA, তারপরে RCRIA, অর্থাৎ ডির দাগের সঙ্গে এটা মিলে যাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন 41 দাগের সঠিক উত্তর হবে ডির দাগ। চলে যাবো 42 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে নিচের সিরিজে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোন সংখ্যাটি বসবে? 3, 12, 48, 192। তো দেখুন এটা আমরা কীভাবে সহজে সমাধান করব। তো 3-এর সাথে আপনি কী গুণ করবেন? 3-এর সাথে আপনি 4 গুণ করুন, 12 হয়ে যাবে। এবার আপনি এই 12-র সঙ্গে আবার 4 গুণ করুন, তাহলে 4 12 48 হয়ে যাবে। হচ্ছে কি না? দেখুন সেই 48টা এখানে বসছে। তারপর আবার 48-এর সঙ্গে কী গুণ করবেন? 48-এর সঙ্গে 4 গুণ করবেন, হয়ে যাবে 192। এবারে 192-এর সঙ্গে আবার 4 গুণ করবেন, হবে কত? 4 দিন 8, আর 4 9 36, 6 হাতে 3, 4 1 4 3 7, অর্থাৎ 192-কে 4 দিয়ে গুণ করলে 768 হয়। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 768। এই যে জিজ্ঞাসা চিহ্ন স্থান আছে এখানে 768 বসবে, অর্থাৎ আপনার এখানে আছে। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 768। এখানে দেখুন 768 উত্তর দেওয়া নেই, সব অপশানগুলো ভুল আছে। তো এখানে উত্তর হবে কিন্তু 768, অর্থাৎ সম্ভবত 786 আছে, এইটাই হবে 768। তো সেই ক্ষেত্রে আমরা সি উত্তর দিতে পারি যদি আমরা 768 করি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কী আছে। তবে প্রশ্নে যাওয়ার আগে কিছু কথা আপনাদের জন্য বলি। যদি দেখুন এই যে প্র্যাকটিস সেটটা আমরা দেখছি, এই প্র্যাকটিস সেটে অনেক ভুল থাকে। তো এই কিছু ভুল যদি আপনারা ধরে দেন, তাহলে এই না যে আপনি বেশি জানেন আমি কম জানি, বা আমি অনেক কম জানি আপনারা অনেক বেশি জানেন, এটুকু কিন্তু না। আসলে ভুল মানুষের হয়। তো আপনারা এমন কিছু কমেন্ট করবেন না একটা প্রশ্নের উত্তর ভুল হলে, বা আপনার সঙ্গে প্রশ্নের উত্তরে দ্বিমত থাকতেই পারে, কিন্তু ভুল হলে যে সেটাকে সেটা আপনার যেমন সংশোধন করার দরকার, তেমনই আমারও সংশোধন করার দরকার। তো এখানে প্রশ্নের উত্তর অনেক ভুল থাকে। দেখুন অঙ্ক করে এটার উত্তর 768 পেলাম, কিন্তু এখানে অপশান 768 নেই, কিন্তু হবে 768 এই প্রশ্নটার উত্তর। তো এবারে দেখুন, এবারে দ্বিমত থাকতেই পারে, অন্যভাবে কেউ ঘুরিয়ে অন্যরকমভাবে করলো, তো এরকম দ্বিমত থাকতেই পারে। তো আপনারা যদি এই 768-এর জায়গায় আপনার যদি এই 786 ছিল সেটা যদি আপনার উত্তর হয়, বা আপনার এর মধ্যে অপশানের মধ্যে কোনো উত্তর যদি আপনি মিল করতে পারেন, তাই বলে এই না যে আপনি বেশি জানেন আমি কম জানি, বা আমি কম জানি আপনি বেশি জানেন। কিন্তু আপনারা ভুল হলে অবশ্যই শুধরে দেবেন, কিন্তু কোনো বাজে কমেন্ট করবেন না। তাহলে কি জানেন তো, বাজে কমেন্ট করলে কোনো শিক্ষার যে মর্যাদা সেটা থাকে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 43 দাগের এই প্রশ্নে। তবে 43 দাগের প্রশ্নটা দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। আর সাথে আরেকটা কথা বলে রাখি, আপনারা অনেকেই আমার সঙ্গে কথা বলতে চান। তো আমি আপনাদের জন্য সেই ব্যবস্থাই করেছি, প্রতিদিন রাত 10টা থেকে 11টার মধ্যে আপনি আমার নাম্বারে আপনি ফোন করতে পারেন। নাম্বারটি 10টা থেকে 11টার মধ্যে আপনাদের জন্য খোলা থাকলো। তো আপনি 10টা থেকে 11টার মধ্যে আপনি ফোন করতে পারেন যে কোনো বিষয়, যে কোনো সমস্যা সমাধানের জন্য সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারেন, এবং একই নাম্বারে আপনি যে কোনো দিনের যে কোনো সময় হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো কথা হবে আপনাদের সঙ্গে সরাসরি রাত 10টা থেকে 11টা। তো আশা করি এর থেকে আপনারা অনেক উপকার পাবেন। চলে যাবো আমরা 43 দাগের প্রশ্নে। 43 দাগের প্রশ্ন আছে একটি লাইনে মোট 51 জন দাঁড়িয়ে আছেন। ওই লাইনে আপনার পিছনে 15 জন দাঁড়িয়ে থাকলে আপনি কতজন পরে দাঁড়িয়ে আছেন? দেখুন 51 জন মোট দাঁড়িয়ে আছে, আপনার পিছনে কিন্তু 15 জন আছে, অতএব আপনি 16 নম্বরে আছেন। আর এবার বলেছে যে
আপনি কতজনের পরে দাঁড়িয়ে আছেন, তাহলে আপনার আগে কিন্তু থাকবে 35 জন। তাহলে 35 আর 15, 15 আর 35 হবে 50, আর আপনি মাঝখানে আছেন 51, অর্থাৎ 15 জনের পরে আপনি দাঁড়িয়ে আছেন, তাই আপনার পিছনে 15 জন আছে। আর আপনি 35 জনের পরে দাঁড়িয়ে আছেন, আপনি আছেন 36 নম্বরে দাঁড়িয়ে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। 44 দাগের প্রশ্নে চলে যাবো। ইংরেজি অভিধান অনুযায়ী কোন শব্দটি প্রথমে আসবে? তো আপনাকে ডিকশনারিতেই বলা হলো এদের মানেগুলো খুঁজতে। তো আপনি সবার আগে কোন মানেটা খুঁজবেন? ডিকশনারি অনুযায়ী আপনি সবার আগে কোন মানেটা আপনার কাছে চলে আসবে? তো ডিকশনারি অনুযায়ী আপনার এ বি সি এরকম করে সাজানো থাকে, তো আপনার বিটা আগে চলে আসবে। সেই ক্ষেত্রে দেখুন বিটা আছে, তাহলে ইংরেজি শব্দ অনুযায়ী যে শব্দটি আপনি প্রথম আসবে, যে শব্দটি ইংরেজি অভিধানে প্রথম আসবে সেটি হচ্ছে কিন্তু সির দাগ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা পরের প্রশ্নে। 45 দাগের প্রশ্ন আছে, নিচের ছবিতে কতগুলি ত্রিভুজ আছে? সুন্দর একটি প্রশ্ন। এই প্রশ্নগুলো খুব সহজে সমাধান করা যাবে, আপনি ঠিকঠাক করে গুনবেন এখানে কটা ত্রিভুজ আছে। তো দেখুন এখানে এই একটা ত্রিভুজ আছে, আবার এই আর একটা ত্রিভুজ আছে, এই যে একটা ত্রিভুজ আছে, দুটো ত্রিভুজ। তারপরে এখানে একটা হলো 3টে, আর এখানে একটা হলো 4টে। তো আপনার এখানে মোট 4টি ত্রিভুজ আছে, আর ত্রিভুজ নেই, তাহলে এখানে বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 46 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, পাভেল একটি ছবি দেখিয়ে বলল, উনি আমার ঠাকুরদার একমাত্র পুত্রের একমাত্র কন্যা। তাহলে পাভেলের সঙ্গে ছবির সম্পর্ক কি? তো আমি এই জায়গাটায় একটা ছবি এঁকে ছবি মানে এই যে ছবির ঘর করলাম, এই যে এখানে আছে ছবি, এই ছবিটাকে দেখিয়ে কি বলল? ছবিটাকে দেখিয়ে বলল কি? প্রথমে পাভেল ছবি দেখিয়ে বলল, উনি আমার ঠাকুরদার একমাত্র পুত্রের একমাত্র কন্যা। তো একমাত্র পুত্রের, তার মানে পুত্র মানে পাভেলের মানে এই যে যেহেতু বলেছে পুত্রের ঠাকুরদার পুত্রের একমাত্র কন্যা, তাহলে এখানে বাবা হয়ে যাবে, আর তার উপরে থাকবে ঠাকুরদা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠাকুরদা, ঠাকুরদার ছেলে মানে এই ছবির বাবা, আর ছবিটাকে বাবার মেয়ে, একমাত্র কন্যা বলেছে। তাহলে পাভেলের সঙ্গে সম্পর্ক কি? তো পাভেলের এখানে পাভেল যেহেতু বলেছে আমার ঠাকুরদার, পাভেল বললো একবার ছবি দেখিয়ে উনি আমার ঠাকুরদার। তা আমার ঠাকুরদার বলতে কার ঠাকুরদার? তা সে ঠাকুরদা হচ্ছে পাভেলের ঠাকুরদা। তো আমরা বলতে পারি কি? তো এটা হচ্ছে পাভেল, পাভেলের ঠাকুরদা হচ্ছে পাভেলের ঠাকুরদা, তার ছেলে মানে পাভেলের ঠাকুরদা তার ছেলে মানে ঠাকুরদার ছেলে কার বাবা? এই ছবির বাবা। তা ছবির যেহেতু বাবা, তাহলে পাভেলেরও কিন্তু ঠাকুরদা হলে বাবাও কিন্তু পাভেলেরও বাবা হবে। পাভেলের যেমন ঠাকুরদা হবে, তেমন পাভেলের এ হবে বাবা, আর ছবি হবে তাহলে কি? তাহলে এনার যখন কন্যা, তাহলে পাভেলের এটা হবে কিন্তু ওনার পাভেলের বোন, অর্থাৎ ভাই বোন। তাহলে ছবিটা অবশ্যই বোন হতে হবে, কারণ কন্যা আছে, তাই আমরা বলতে পারবো বোন। তো এখানে আছে মাসি, মা, কাকিমা, বোন। তো দেখুন ডিদ্দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 47 দাগের প্রশ্নে। প্রশ্ন দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। তো 47 দাগের প্রশ্নটা কত সুন্দর একটা প্রশ্ন আছে দেখুন। কোনো 30 দিনের মাসের দ্বিতীয় দিন মঙ্গলবার হয়, তবে মাসের সেই দিন কী বার হবে? তো আপনারা সবসময় মনে রাখবেন, 30 দিনে মাস হলে সেই দিনের দ্বিতীয় দিন যদি মঙ্গলবার হয়, তাহলে ওই 30 দিনের মাথায়ও কিন্তু মঙ্গলবার বসবে, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার তার সত্ত্বেও আপনাদের জন্য আরও একটা নিয়ম বলে দিচ্ছি দেখুন। 2 তারিখ হচ্ছে মঙ্গলবার, আপনি ভালো করে বুঝবেন। মঙ্গলবার 2 তারিখ, পরের মঙ্গলবার ধরুন এই মঙ্গলবার 2 তারিখে আপনি কোনো জায়গায় কিস্তি দিচ্ছেন, দেখবেন কিস্তি দেওয়ার সময় আপনি একটু মা কাকিরা যখন কিস্তি দেয় সমিতির কিস্তি, তখন আপনি এই হিসাবটা করে নিতে পারেন। যদিও আপনার প্রয়োজন হয় না, কিন্তু আপনি একটু ওই বইটা দেখে নেবেন, দেখবেন আপনি বুঝতে পারবেন। মঙ্গলবারে 2 তারিখে কিস্তি নিতে আসলো, পরের মঙ্গলবারে আবার কিস্তি নিতে আসবে, সেই দিন কী বার হবে? সেই দিন কত তারিখ হবে? সেই দিন হবে 9 তারিখ। তাকে হিসাব করতে হয় না, সে ওই মঙ্গলবারে 9 তারিখই চলে আসবে। যে কিস্তি নিতে আসে সে এসে 9 তারিখ লিখবে। দেখুন মঙ্গলবার আসবে 9 তারিখ, তারপরে সে আবার পরের মঙ্গলবার আসবে, পরের মঙ্গলবার, অর্থাৎ এই মঙ্গলবারে নিয়ে গিয়েছে, তার পরের মঙ্গলবারে নিয়ে যাবে, সেটা 9 তারিখে আসবে। 9 তারিখের পরের মঙ্গলবারে আসবে, 9 আর 7 16, দেখবেন 7 দিন করে যোগ হয়ে যাবে। তারপরে আবার সে কী আসবে? আবার 16 আর 7 দিন পরে 23 দিনের পরে আবার মঙ্গলবার আসবে, সেই মঙ্গলবারেও তিনি কিন্তু আসবেন কিস্তি নিতে। 23 দিনের পরে 7 দিন যান, তাহলে দেখুন 30 দিনে আসছে, 30 দিন, সেই 30 তারিখ কিন্তু হয়ে যায় মঙ্গলবার। তাহলে দেখুন এখানে বলছে যে 30 দিনের মাসের দ্বিতীয় দিন মঙ্গলবার হলে সেই দিন কী বার হবে? সেই দিন মঙ্গলবারই হবে। এইভাবে তো আপনি হিসাব করে বার করতে পারেন। এছাড়াও আপনি একটা সূত্র মনে রাখবেন, 30 দিনে মাস হলে তার দ্বিতীয় দিন যদি যেদিন পড়বে ঠিক মাসটা শেষ হবে সেই দিন, 30 দিনে মাস হলে। অর্থাৎ যদি বলতো 2 তারিখ সোমবার, তাহলে 30 দিনের তারিখে আপনার সোমবার পড়তো। এখানে যেহেতু বলেছে 2 তারিখ মঙ্গলবার, তাহলে 30 দিনের মাথায় মঙ্গলবার পড়বে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর কখনো কখনো মা কাকিদের কিস্তি দেওয়াটাও আপনারা দেখবেন, অবশ্যই সব কিছু থেকে শেখার আছে। চলে যাবো 48 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, একটি ছক্কার 3
তিনটি অবস্থা দেওয়া হলো, এখানে 2 সংখ্যাটির বিপরীতে কোন সংখ্যা? আপনাদেরকে আমি বারবার করে একটা জিনিস অনুরোধ করে বলছি, যদি আপনার এখানে দেখুন এখানে 3টি মানে ছক্কার গুটি আছে, তো এখানে এই 3টি কিউবের মধ্যে আপনার এই দুটো কিন্তু মিল আছে, দুটো মিল আছে, দেখুন দুটোই কিন্তু উপরে উপরে 1 আছে, তাহলে উপরে যখন 1 আছে তাহলে দেখুন এর পাশে এই যে 2 পাশে এখানে নিশ্চিত এই 1 2 3 আছে, তাহলে নিশ্চিত এই পাশে দুটো কিছু আছে, সেই দুটো কিন্তু এখানে দেখাই দিয়েছে 4 5, কিন্তু 1-এর বিপরীতে কিন্তু কিছু দেখায়নি, 1-এর বিপরীতে দেখায়নি। এই দুটোর মধ্যে আমি দেখাচ্ছি, দেখুন 4 5 দেখি, তাহলে এইখানে আর এইখানে নিশ্চিত 4 5 এখানে আছে কোথাও। তো এই অঙ্কটা আপনি এই রিজনিংটা আপনি কীভাবে সহজে সমাধান করবেন? যদি এরকম দুটো মিল থাকে তাহলে আপনি 7 লিখবেন, 7। এবার 7 লেখার পরে আপনার কত বিপরীতে চেয়েছে, তো আপনার চেয়েছে কিন্তু 2 সংখ্যার বিপরীতে কী আছে, তাই 2টা আপনি কী করবেন, বিয়োগ করে দেবেন, বিয়োগ করলে কত হয় 5, তাই 2-এর বিপরীতে কী আছে, 5 আছে। আপনাদেরকে বারবার অনুরোধ করে বলছি এই সংখ্যার এই কিউবের অঙ্ক কিন্তু খুবই সহজ যদি এইভাবে আপনি করেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন 2-এর বিপরীতে কিন্তু 5 আছে, বিদ্যা হবে সঠিক উত্তর। আমরা চলে যাব 49 দাগের এই প্রশ্ন আছে, যদি এ দ্বারা যোগ বোঝায়, বি দ্বারা বিয়োগ বোঝায়, সি দ্বারা গুণ বোঝায়, ডি দ্বারা ভাগ বোঝায়, তবে নিচের প্রশ্নের সঠিক বিকল্পটি নির্বাচন করুন। তো আমি এখানে এটা করে দিচ্ছি, দেখুন এখানে 7a আছে, তো আমি এটাকে 7a আছে যখন, তাহলে এ সমান সমান কি, এ সমান সমান যোগ বোঝাচ্ছে, তো 7 যোগ 7 করে দিচ্ছি। তারপরে আছে কি বি, তো বি সমান সমান আমরা কী বোঝাচ্ছে, বি সমান সমান বিয়োগ বোঝাচ্ছে, বিয়োগ 7 দিলাম। তারপরে আছে সি, এই 7-এর পরে এখানে দেখুন সি আছে, C7, তা সির সমান সমান কী বোঝাচ্ছে, সি সমান সমান গুণ বোঝাচ্ছে, তো গুণ 7 দিলাম। এখন ডি সমান সমান কী বোঝাচ্ছে, ভাগ, তো ভাগ 7 দিলাম। আশা করি আপনারা এই যে পাতানোটা বুঝতে পেরেছেন। এবার আমরা করব অঙ্ক। এবার এইসব অঙ্ক করতে গেলে আগের দিন যে এইরকম একটা অঙ্ক করেছি, আমার এক বন্ধু, সাবস্ক্রাইবার বন্ধু, যিনি আমার ভিডিওটি দেখেছেন, তিনি কিন্তু আমার উপরে অনেকটা অসন্তুষ্ট হয়েছেন। কেন অসন্তুষ্ট হয়েছেন? কারণ নিজে যেটা বুঝেছেন সেটা কিন্তু নিজে বুঝে রেখেছেন, আমারটা কিন্তু বুঝতে চাননি। তো এইসব অঙ্কগুলো, এইসব রিজনিংগুলো বা এরকম অঙ্ক হলে অঙ্কগুলো কিন্তু আপনার মানে আপনার সমাধান করার একটা নিয়ম আছে, সেই নিয়মটা আগে আপনাকে ফলো করতে হবে। সবসময় মনে রাখবেন যে এই রকম অঙ্ক হলে ভাগের কাজটা আগে করব। আপনি কি শিখে রেখেছেন, আপনি এখানে 7 যোগ 7 6, এই 7 7 49, এবার এই 7 যোগ 7 14, তারপর বিয়োগ 7 7 49, 14 থেকে 49 বিয়োগ করব, তারপর একে ভাগ করবো, এরকমভাবে করবেন। এর একটা নিয়ম আছে, মেথড আছে। এই মেথডে আপনার না করলে আপনি উত্তর মেলাতে পারবেন না এবং আপনার অঙ্ক সমাধান হবে না। তো এর জন্য আপনার এই মেথডটা ফলো করতে হবে। কিভাবে ফলো করবেন দেখুন, এর আগে সবার প্রথমে এই কাজ হচ্ছে ভাগ করা, ভাগের পরে গুণ করা, গুণের পরে যোগ করা, যোগের পরে বিয়োগ করা। আপনি এই মেথডে যাবেন। তো 7 আর 7 যদি আপনি ভাগ করেন তাহলে হয়ে যাবে কিন্তু 1, এখানে 1 হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার কী দাঁড়াবে, সেই ক্ষেত্রে আপনার দাঁড়াবে 7 যোগ 7 বিয়োগ 7 গুণ 1। এবার আপনি কি করবেন, 7 1 কে 7 অর্থাৎ গুণ করে নেবেন, 7 1 কে 7, তো আমি 7 যোগ 7 দিলাম, তারপরে বিয়োগ 7 1 কে 7 দিলাম। এবার আপনার কী কাজ বলেছি, প্রথমে ভাগ করতে হবে, তারপর গুণ করতে হবে, তারপর যোগ করতে হবে, তারপর বিয়োগ করতে হবে। সেই ক্ষেত্রে আপনার যোগ করতে হলো এবার, তো যোগ করতে হবে। এবার দেখুন 7 আর 7 আপনার 14 করতে হবে, 14 থেকে আপনি 7 বিয়োগ করুন, তাহলে হয়ে যাবে কিন্তু আপনার 7। তো এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক 7। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যে বন্ধু আমাকে কমেন্ট করেছিলেন তার উদ্দেশ্যে বলছি, বন্ধু বা আমার ভাই বা আমার প্রিয় স্টুডেন্ট, আপনি দেখুন আগে বুঝবেন, তারপরে যে অঙ্ক করবেন। আপনি যেটা বুঝেছেন সেটা আপনি ছেড়ে দেবেন, এখন এইভাবে আপনি বুঝুন। কারণ আপনি কিন্তু কখন যোগ করতে হবে, কখন বিয়োগ করতে হবে, কখন ভাগ করতে হবে, এটা কিন্তু আপনি বোঝেন না। সেই জন্য আপনাকে বারবার বলছি, আপনি এরকম অঙ্ক করতে গেলে এটাই আগে করবেন, আগে ভাগ করবেন, তারপর গুণ করবেন, তারপরে যোগ করবেন, তারপরে বিয়োগ করবেন, দেখবেন আপনার অঙ্ক সমাধান হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। রিজনিংয়ের আগের প্র্যাকটিস সেটটা আপনারা দেখবেন, সেখানে এরকম একটা অঙ্ক ছিল। বন্ধুটি আমার ওই ভিডিওটিতে কমেন্ট করে আপনি যথেষ্ট আমাকে অন্যরকম কমেন্ট করেছেন। তো আমি আপনাকে মাথা ঠান্ডা রাখতে বলেছি এবং আপনাকে বলেছি যে আপনি আবার একবার ভাববেন যে মেথড আছে, সেই মেথডে আপনি অঙ্ক করবেন, তাহলে দেখবেন অঙ্ক সমাধান হয়ে যাবে। এছাড়াও যদি আপনার কোনো প্রবলেম হয়, রাত 10টা থেকে 11টা স্ক্রিনের উপরে ভিডিও দেখার মধ্যে আপনি যে স্ক্রিনের উপরে একটা নাম্বার পাবেন, এই স্ক্রিনের উপরে যে নাম্বারটা পাবেন, সেই নাম্বারটা আপনি রাত 10টা থেকে 11টার মধ্যে ফোন করবেন। অবশ্যই আপনাদের জন্য আমি নিয়মিত সব প্রশ্নের সমাধান করব। তো চলুন চলে যাই পরের প্রশ্নে, 49 দাগের প্রশ্ন। তো চলুন চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে 50 দাগের প্রশ্ন, তবে প্রশ্নটা আমরা একটু উপর দিকে তুলব। এখন আপনাদের উদ্দেশ্যে একটি কথা আমার আছে, যেটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা কথা। যে কথাটা হচ্ছে, দেখুন আমি অঙ্ক বা রিজনিংয়ের প্র্যাকটিস সেটটা যখন করাই, তখন আপনাদেরকে ঠিকঠাক করে আমার যতটুকু জানা আছে ততটুকুর মধ্যে আমি কিন্তু ওটা সমাধান করি এবং সেটা সহজ টিপস দিয়ে আপনাদেরকে সহজে সমাধান করি। এবার জেনারেল স্টাডিজের ক্ষেত্রে কী হয় দেখুন, জেনারেল স্টাডিজ যেটা আপনার আমি কিন্তু জেনারেল স্টাডিজটা শুধুমাত্র আপনাদের করাই একটাই উদ্দেশ্য, যে মানে যাতে আপনারা ওইগুলো প্র্যাকটিস করতে
করতে পারেন এবং বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে পারেন। জেনারেল স্ট্যাটিসের যদি প্রশ্ন দুটো একটা ভুল যায় তা আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এছাড়াও আপনারা জেনারেল স্ট্যাটিসের ভুল যাওয়া প্রশ্নগুলো আমাকে আবার সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন। তবে এই না যে আপনি বাজে কমেন্ট করবেন, বাজে কমেন্ট করলে শিক্ষিতর একটা পরিচয় থাকে না। আমি আবারও রিপিট করে বলছি আপনাদেরকে, যদি আপনারা বাজে কমেন্ট করবেন তাহলে দেখবেন আপনি চাকরির পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনি শিক্ষিত মানুষ, এটা আপনার কিন্তু মনে হবে না, এটা কিন্তু আপনি কখনো নিজেকে মানানসই করতে পারবেন না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। তো সব কিছু ভুলে আবার দেখুন 50 দাগের প্রশ্নটা আমরা করব। 50 দাগের যে প্রশ্নটা আছে, প্রদত্ত অক্ষর সিরিজের শূন্যস্থান ক্রম অনুসারে কোন সেটটি বসালে তা সম্পূর্ণ হবে। তো দেখুন এই সেটের আমি আপনাদেরকে বারবার করে বলেছি যে এই রকম থাকলে আপনারা কি করবেন, সহজভাবে সমাধান করবেন। দেখুন আপনি যতই যেই মাস্টার দিয়ে আপনি করুন না কেন, এরকমভাবে সহজে সমাধান আপনাকে দেখাবে না। কারণ আমি দেখেছি তো, আমি নিজের থেকেই এই ইউটিউব দেখে দেখে বড় হয়েছি, বা ইউটিউব দেখে দেখে কিন্তু আমি আজকে এতদূর চলে এসেছি। কিন্তু এই যে টিপসগুলো আছে এর মধ্যে, এই টিপসগুলো কেউ দিতে চায় না। টিপস যেগুলো দেয় সেগুলো অনেকটা অন্যরকম টিপস। দেখুন একটা সিলেবাস ধরে একটা চ্যাপ্টারে যাবে দাঁড়া, যে এক লেভেলের কিছু অঙ্ক আপনাকে টিপস দিয়ে দিল যে এইরকম, কিন্তু আপনি যখন এই প্র্যাকটিস সেটে আসবেন তখন এই অঙ্ক থেকে ওই অঙ্ক, ওই অঙ্ক থেকে ওই অঙ্ক, আপনার সব কিছু গুলিয়ে যাবে। তাই আবারও বলছি, টিপস আপনি এইভাবে প্র্যাকটিস সেটে প্র্যাকটিস করুন, দেখুন অনেক টিপস আপনার মনে থাকবে এবং প্র্যাকটিস করুন, প্র্যাকটিসের মধ্যে অনেক কিছু চলে আসবে। যে টিপসটা দিচ্ছি এই টিপস এরকমভাবে আমাকে কেউ কোনোদিন এখনও দেয়নি, তো আমি ইউটিউবেও এরকমভাবে দেখিনি কোনোদিন যে এগুলো কীভাবে সহজে সমাধান করা যায়। তো দেখুন এই যে টিপসটা আপনাকে দিচ্ছি, এরকম টিপস আপনি আশা করি কারোর কাছে পাবেন না। তো দেখুন খুব সহজে এগুলো সমাধান হয়ে যাবে যেভাবেতে আমি বুঝতাম। দেখুন এগুলো সব আমার নিজের তৈরি করা, আমি যেভাবেতে খুব কম কথাই বুঝতাম সেইভাবেতে কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে আপনাদেরকে বোঝাতে। আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আশা করি আপনারা বুঝবেন এই প্রশ্নটা। তো এবার দেখুন এরকম থাকলে আপনি কীভাবে সমাধান করবেন। এবার এখান থেকে এই পর্যন্ত সংখ্যা গুনবেন, শূন্যস্থান সহ সংখ্যা গুনবেন। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা কিন্তু আপনার লেটার আছে এখানে মোট লেটার আছে কিন্তু 12টা লেটার। এই 12টা লেটারকে আপনার ভাগ করতে হবে। কিভাবে ভাগ করবেন, আপনি 12টা লেটার 4টি ভাগ করবেন, তাহলে 3টি ঘর চলে আসবে। এখানে আমি এই 4টি ঘর করে দিচ্ছি। এই দেখুন 1 2 3 4টি লেটার, 1 2 3 এই 4টি লেটার, 1 2 3 4টি লেটার, 12টা ভাগ মানে 12টা লেটারকে 3টি ভাগে ভাগ করে দিলাম। কত সুন্দরভাবে এবার আমি সমাধান করে দেখুন। এবার আপনি চলে আসবেন অপশানে আসলেই আপনার উত্তর লেখা আছে, একদম ধরে ধরে লেখা আছে। দেখুন অপশানে আমি আসবো, অপশানের প্রথম ঘরে কি বসাবো সেটা দেখুন। এখানে দেখুন সবার ক্ষেত্রে বি আছে প্রথমে, দেখেছেন সবার ক্ষেত্রে বি আছে, আপনার একটা ক্লু দেওয়া থাকবে। সবার ক্ষেত্রে যেহেতু বি আছে তাই বিটা আমরা প্রথমে বসিয়ে দেবো, চোখ বুঝিয়ে বসিয়ে দেবো, কারণ এটা তো উত্তর হবেই হবে। ব্যাস, তাহলে আমার এটা চলে গেল কিন্তু এ বি বি সি, একটা ক্লু পেয়েই গেলাম আমরা, এ বি বি সি। এবার আমরা দ্বিতীয় ঘরে কী বসাবো, দ্বিতীয় ঘরে বসানোর জন্য অপশানে চলে যাবো। এর অপশানে দ্বিতীয় অপশান আছে এ, এর দ্বিতীয় অপশান আছে বি, এর দ্বিতীয় অপশানে আছে এ, এরও দ্বিতীয় অপশানে আছে। অর্থাৎ এই বিটা বাদ দিই আর যে 3টি অপশান আছে 3টি অপশানেই কিন্তু এ আছে, অর্থাৎ যার দলে ভারী সেটা আমরা নিতে পারি। অর্থাৎ এটা আমরা নেব, তো আমরা এখানে চোখ বুঝিয়ে বসিয়ে দেবো এ। যদি না যায় তাহলে আমরা বিটাই চলে আসবো, তখন আমরা শিওর হতে পারবো যে বিদ্যাটাই হবে সঠিক উত্তর, বাকিগুলো হবে না। কারণ আপনার দ্বিতীয় যদি যদি না খাটে তাহলে আমরা তখন বিটটা উত্তর বলতেই পারবো, তখন আমরা এই পর্যন্ত যেয়ে আর উত্তর করতে হবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা যেহেতু দলে ভারী সেটা আমরা নিতে পারি, তার দলে ভারী এ আছে তো এটা আমরা নিয়েছি। তো এবার আমরা এখানে দেখি এ বি বি সি, আবার দেখুন এ বি বি সি, এখানে আছে এ বি বি সি, আবার এখানে দেখুন এ বি বি সি। তাহলে আমরা এই জায়গাটাও লিখতে পারি এ বি বি সি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এ বি বি সি, এ বি বি সি, এ বি বি সি। খুব সুন্দরভাবে এটা সমাধান হয়ে গেল। তাহলে আপনার আসলো কি বি এ সি। তো বি এ সি অর্থাৎ বিদ্যাকটা হবে সঠিক, এর দাগটা হবে সঠিক উত্তর, অর্থাৎ এর দাগটা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার দেখবো আমরা 51-এর এই প্রশ্ন আছে, রোহন প্রথমে 50 মিটার দক্ষিণ দিকে হেঁটে যায়, তারপর বাঁদিকে ঘুরে 50 মিটার যায়, আবার সে বাঁদিকে ঘুরে যায় এবং 100 মিটার যায়, অবশেষে পশ্চিম দিকে 50 মিটার যায়। এখন প্রথম অবস্থান থেকে সে কোন দিকে রয়েছে? সুন্দর একটি প্রশ্ন। তবে এই প্রশ্নটা করার আগে আমি এখানে একটা ছবি এঁকে নেবো। এটা একটা যোগ চিহ্ন আপনারা সবসময় ব্যবহার করবেন এসবের ক্ষেত্রে সবসময় আপনারা একটা যোগ চিহ্ন ব্যবহার করবেন, এরকম যোগ চিহ্ন। এই যোগ চিহ্ন আপনার দেওয়ার পরে আপনি এখানে লিখবেন কি, এখানে লিখবেন ইস্ট মানে এখানে লিখবেন ইস্ট, এখানে লিখবেন ওয়েস্ট, এখানে লিখবেন নর্থ, আর এখানে লিখবেন সাউথ। এখন এখানে আপনার বলেছে যে রোহন প্রথমে 50 মিটার দক্ষিণ দিকে গেছে, তার মানে এ থেকে তার যদি কেন্দ্র হয় তো এখানে এই কেন্দ্র থেকে শুরু করে সে 50 মিটার দক্ষিণে আসছে। তো মনে করুন এখন এই পর্যন্ত ওনার 50 মিটার, এই জায়গাতে এই পর্যন্ত ওনার 50 মিটার। এখন এই 50 মিটার
দক্ষিণ দিকে হেঁটে আসলেন, হেঁটে আসার পরে তারপরে আবার কি করলেন, বাঁদিকে ঘুরে 50 মিটার যায়। বাঁদিক মানে যখন রোহন এদিকে আসবে তো তখন রোহনের বাঁদিক থাকবে এদিকে, তো সেখান থেকে আবার কি করলেন, সেখান থেকে আবার 50 মিটার গেলেন, এই পর্যন্ত মনে করুন 50 মিটার, বাঁদিকে ঘুরে 50 মিটার যান, এই পর্যন্ত হয়ে গেল। এটা আমরা আবার এখানে ধরছি 50 মিটার। তো এ পর্যন্ত উনি 50 মিটারে আসলেন। 50 মিটার যাওয়ার পরে কি করলেন, আবার সে বাঁদিকে ঘুরে যায়। যখন এদিক থেকে সে এদিকে বাঁদিক হচ্ছে, তাহলে আবার বাঁদিকে ঘুরে 100 মিটার যায়। তো এইখান থেকে সে সিধা 100 মিটার যাচ্ছে। তো 100 মিটার যাচ্ছে, তাহলে এটা আপনার এরকম এদিকে আসছে, মানে ও বাঁদিকে ঘুরলো, বাঁদিকে ঘুরে এটা এরকম 100 মিটার গেল। এখান থেকে এটা 50, তারপর বাকিটা এই 100 মিটার গেল। এখন 100 মিটার যাওয়ার পরে কি করছে, এবং অবশেষে পশ্চিম দিকে 50 মিটার যায়। দেখুন এখানে আছে এবং অবশেষে পশ্চিম দিকে 50 মিটার যায়, অবশেষে পশ্চিম দিকে। তো ইস্ট এদিকে আর ওয়েস্ট এদিকে, তো এখান থেকে আবার সে পশ্চিম দিকে যাচ্ছে। কত মিটার যাচ্ছে, 50 মিটার। তো এখান থেকে এটা 50 মিটার সে আবার যাচ্ছে, অবশেষে সে 50 মিটার যাচ্ছে। তো 50 মিটার আপনি এই মনে করুন, উনি তো 200 মিটার 500 মিটার যাচ্ছেন না, 50 মিটার যাচ্ছেন। তো এদিকে আসলো, তো আমি যদি এই জায়গাটায় দিই, এখানে দিই 50, এটা দিই 100, এটার ফোলটা হলো 100। তো এই 50 মিটার, এই 50 মিটার, এটা 100 মিটার, এটা 50 মিটার। প্রথম রোহন এখান থেকে স্টার্ট করেছে, রোহন এখান থেকে স্টার্ট করে প্রথম দক্ষিণ দিকে গেছে 50 মিটার, তারপরে সেখান থেকে বাঁদিকে ঘুরেছে গেছে 50 মিটার, আবার সেখান থেকে বাঁদিকে ঘুরে গেছে 100 মিটার। তো পুরোটা 100 মিটার এখান থেকে পর্যন্ত। তারপরে সে কী করেছে, আবার ওয়েস্টে গেছে, অর্থাৎ পশ্চিম দিকে গেছে, পশ্চিম দিকে গেছে 50 মিটার। এখন প্রশ্নের উত্তর চেয়েছে প্রথম অবস্থান থেকে কোন দিকে রয়েছেন, এখন প্রথম অবস্থান থেকে কোন দিকে রয়েছেন। তো এখন যেখান থেকে স্টার্ট করেছিলেন এখান থেকে সে কোন দিকে আছে, তো এখান থেকে সে উত্তর দিকে আসে, নর্থের দিকে আসে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন নর্থের দিকে আছে, এই জায়গাটাই আছে। অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে কিন্তু উত্তর, এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কী আছে। তো এবার যে প্রশ্নটি দেখবো সেটা হচ্ছে 52 এই প্রশ্ন আছে জিজ্ঞাসা চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে। তো সুন্দর একটি প্রশ্ন, জিজ্ঞাসা চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে। তো এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, এই জিজ্ঞাসা চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে। এখানে দেখুন 11, 12, 13, 14 এরকম সাজানো, মানে এইসব দেওয়া আছে। তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, অর্থাৎ এই 13 থেকে 11 বাদ দিই, তাহলে হয়ে যাবে কিন্তু 2। 11 থেকে 13 বাদ দিলে 13 থেকে 11 বাদ দেবো, তাহলে হয়ে যাবে 2। আবার এখান থেকে 14 থেকে 12 বাদ দেবো, হয়ে যাবে 2। সেমভাবে এখানে দেখুন, এখানে আছে 15, 16, 18, 19। তো এখান থেকে যদি আমরা বাদ দিই, এখান থেকে 19, এইখানে 19 আছে, 19 থেকে 16 বাদ দিলে হয়ে যাবে 3। 19 থেকে 16 বাদ দেবো, হবে 3। আবার দেখুন এই 18 থেকে 15 বাদ দেবো, হবে 3। তো অর্থাৎ এখানে হয়ে যাবে কিন্তু 3। তো জিজ্ঞাসা চিহ্নের স্থানে এখানে 3 বসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 18 থেকে যখন 15 বাদ দেবো তখন হবে 3। আবার এখানে আপনি দেখুন, এখানে আছে 19 থেকে 16 বাদ দেবো, তখনও হবে 3। অর্থাৎ এখানে হচ্ছে 3। তো এই জিজ্ঞাসা চিহ্নের স্থানে 3 বসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, এই যে এর অপশন 3 আছে, এই 3টা হচ্ছে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কী আছে। তবে প্রশ্ন দেখবো, তার জন্য আমরা প্রশ্নটা একটু বাম সাইডে সরাবো, সরিয়ে দেখবো এবং 53 দাগের প্রশ্ন দেখবো। তো 53 দাগের প্রশ্ন কী আছে দেখবো। তো এখানে 53 প্রশ্ন আছে, কী আছে দেখি। তো এখানে 53 প্রশ্ন আছে, দেখুন খুব সুন্দর একটি প্রশ্ন আছে। কোনো বিশেষ নিয়ম অনুযায়ী এ সমান সমান, এখানে দিয়েছে @ চিহ্ন, তারপরে এন সমান সমান এখানে এই চিহ্নটা দেওয়া আছে, এল সমান সমান ডলারের চিহ্ন দেওয়া আছে, আর পি সমান সমান আপনার পার্সেন্টেজ দেওয়া আছে। এখন এখানে আছে সংকেত, এই সংকেত হলে একই নিয়ম অনুযায়ী PL ANকে কি এর সংকেত কী লিখবো। পি সমান সমান কী আছে, পি সমান সমান আছে পার্সেন্টেজ। তো প্রথমে পার্সেন্টেজ হবে। তো এল সমান সমান আছে ডলারের চিহ্ন, তারপরে কী আছে, তারপরে এলের পরে আছে এর সমান সমান আপনার @ চিহ্ন, তারপরে আপনার কি আছে, তারপরে এখানে আছে এন সমান সমান কি, এন সমান সমান অ্যান্ড এর চিহ্ন। তো এখানে আমরা তাহলে কি করব, তাহলে আমরা প্রথমে পার্সেন্টেজ, তারপর ডলার চিহ্ন, তারপর @ চিহ্ন, তারপরে শেষে এই চিহ্নটা। তো এখানে আমরা শেষে, তো এখানে আমরা এটা, তো এখানে আমাদের কোন অপশনটা এখানে সঠিক উত্তর হবে। তো এখানে পার্সেন্টেজ আছে, তারপর ডলার চিহ্ন। তো এই দেখুন এখানে ডির দাগটা হবে সঠিক উত্তর, ডির দাগটা হবে সঠিক উত্তর, এর সাথে ডির দাগটা মিল আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 54 দাগের এই প্রশ্ন আছে, দেখুন খুব সুন্দর একটি প্রশ্ন আছে। কোন ভিনচিত্রটি ক্রীড়াবিদ, সাঁতারু, তীরন্দাজ শ্রেণীর মধ্যে সম্পর্কে সবচেয়ে ভালোভাবে উপস্থাপন করছে। তো কোন ভেনচিত্রটা, তো দেখুন এখানে খুব সুন্দরভাবে এই প্রশ্নটা সমাধান করা যাবে। ভেনচিত্র আছে ক্রীড়াবিদ, সাঁতারু আর তীরন্দাজ। তো এই ক্রীড়াবিদ, সাঁতারু, তীরন্দাজ অর্থাৎ খেলা সম্পর্কীয় জিনিস এখানে আছে। তো তাহলে খেলা সম্পর্কীয় জিনিস মানে যে 4 কোণার মধ্যে থাকতেই হবে। এবারে ক্রীড়াবিদটা কিন্তু আলাদা, কিন্তু সাঁতারু, তীরন্দাজ এরা দুজন কিন্তু খেলোয়াড়, মানে খেলার মধ্যে কিন্তু সাঁতার খেলা, তীরন্দাজ খেলা এসব কিন্তু খেলার মধ্যে, এটা আলাদা আলাদা খেলা কিন্তু এটা খেলার মধ্যে। আর এই ক্রীড়াবিদ মানে ক্রীড়া বিষয়ক কিন্তু যে অভিজ্ঞ তাকে কিন্তু ক্রীড়াবিদ বলা হয়। তো সেরকম একটা ক্রীড়াবিদ, তো ক্রীড়াবিদ হচ্ছে মানে ক্রীড়াবিদ এই সাঁতারু হতে পারে, তীরন্দাজও হতে পারে। তো সেই ক্ষেত্রে এখানে দেখুন এইটা এই গোল আছে, গোলের মধ্যে কিন্তু এইটা সাঁতারু, এটা তীরন্দাজ, আর এরা কিন্তু দুজনে মানে ক্রীড়াবিদের মধ্যেই পড়ে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এর দাগটা হবে সঠিক উত্তর।
আমরা চলে যাবো 53-র এই প্রশ্নে। প্রশ্ন আছে প্রদত্ত 4টি শব্দের 3টি নির্দিষ্ট উপায় একই রকম, একটি আলাদা একটি নির্বাচন করুন। তো এখানে আছে সানগ্লাস, আইগ্লাস, এখানে আছে বাইফোকাল আর অপটিক্যাল রিডার। তো এখানে দেখুন এই অপটিক্যাল রিডারটা হচ্ছে একটা ডিভাইস, অপটিক্যাল রিডার একটা ডিভাইস, কিন্তু এই যে সানগ্লাস, আইগ্লাস এগুলো চোখের জিনিস, মানে সানগ্লাসটা, আইগ্লাসটা এগুলো চোখের কাজে ব্যবহার করা হয়। এই বাইফোকালটা মনে হচ্ছে এই আইগ্লাসের একটা কোনো মানে চোখ বিষয়ক, এগুলো মনে হচ্ছে এই বাইফোকাল এটা হচ্ছে চোখের কোনো বিষয়, তার সঙ্গে আইগ্লাসের একটা সম্পর্ক আছে। তো এটা মানে এইগুলো আলাদা এখানে বোঝা যাচ্ছে, শুধু এইটা কিন্তু একটা ডিভাইসের নাম অপটিক্যাল রিডার, অর্থাৎ ডিদ্দাকটা হবে সঠিক উত্তর। এর সঠিক উত্তর হবে কিন্তু ডিদ্দাক, কারণ এটি কিন্তু এখানে আলাদা। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কী আছে, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। আমরা পরের প্রশ্ন দেখবো কী আছে। তো দেখবো আমরা 60 দাগের এই প্রশ্নটা। তা 60 দাগের প্রশ্ন আছে, দেখুন এখানে আছে ক্যালেন্ডার। এই শব্দটির মধ্যে যে বর্ণগুলি আছে সেইগুলো ব্যবহার করে নিচের কোন শব্দটি তৈরি করা যাবে না, মানে লেখা যাবে না কোন শব্দটি এর মধ্যে। তো দেখুন এখানে যেগুলো শব্দ আছে তার মধ্যে এখানে দেখুন এই যে ডির অপশানে যেটা আছে একটা ইউ আছে, তো দেখুন এই ইউটা কিন্তু এর মধ্যে নেই। তো ইউ এই যে শব্দটা আছে এই শব্দটা কিন্তু এই শব্দ দিয়ে কিন্তু তৈরি করা যাবে না, অর্থাৎ ডিদ্দাকটা হবে না, ডিদ্দাকটা হবে এর সঠিক উত্তর, অর্থাৎ ডিদ্দাকটা হবে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবে 61 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে দেওয়ালে রাখা কোনো একটি আয়নায় ঘড়ির সময় সকাল 10:10 নির্দেশ করলে তবে তার প্রকৃত সময় কত হবে। তো খুব সুন্দর একটি প্রশ্ন, এর একটা সূত্র আছে, সেই সূত্র থেকে আপনি সহজে সমাধান করবেন। তো সেই সূত্র হচ্ছে সবসময় এই আসল সময় বলেছে যে প্রকৃত সময় নির্ণয় করুন। তো প্রকৃত সময়টা কীভাবে নির্ণয় করতে হয়, তো প্রকৃত সময় হয়ে যাবে প্রকৃত সময় এইটা সমান আপনি কী করে বার করবেন, তো আপনি এই 12টার থেকে বিয়োগ করবেন, মোট 12টার থেকে বিয়োগ করবেন কত, এখানে আপনার বলেছে 10:10। তো 10 আপনি বিয়োগ করে দেবেন, বিয়োগ করে দিলে আপনার কত থাকছে এখানে, তো এখানে থাকছে কিন্তু আপনার কত হচ্ছে, তো এখানে বিয়োগফল হচ্ছে কিন্তু 1:50। তো এখানে কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 1:50, এর প্রকৃত সময় হবে 1:50। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাবো 62 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে কোনো কিছু সেলাই করতে নিচে কোনটি অবশ্যই প্রয়োজন, সুচ, দর্জি, সুতো, সেলাই মেশিন। তো সেলাই মেশিন তো অবশ্যই সেলাই করতে দরকার, কিন্তু সবার ক্ষেত্রে সেলাই মেশিনকে সবাই কি চালাতে জানে, বা সেলাই মেশিনের অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হয় না। এবার সুতো আছে, সুতো তো লাগবেই, তবে সুতো দিয়ে তো সেলাই করবেন কীভাবে, সুতো তো লাগবে, কিন্তু সুতোর আগেও একটা জিনিস লাগবে, সেটা না হলে কি করে হবে। তো এটা সিদ্ধাকটাও সেই ক্ষেত্রে হবে না। দর্জি সবার কিন্তু সেলাইয়ের জন্য দর্জির প্রয়োজন হয় না, বিদ্যাক হবে সঠিক বিদ্যাকটাও সেক্ষেত্রে হবে না, কিন্তু সুচ আপনার সব ক্ষেত্রে প্রয়োজন লাগবেই। সেলাই করতে গেলে প্রথম কথা আপনার সুচ লাগবে, অর্থাৎ এর দাগটা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 63-র এই প্রশ্নের সঠিক বিকল্পটি বসান। পৃথিবী ইস্টু গ্রহ, চাঁদ ইস্টু এখানে জিজ্ঞাসা চিহ্ন, এখানে আছে সূর্য, নক্ষত্র, উপগ্রহ, তারা। তো পৃথিবী যদি গ্রহ হয়, চাঁদ হচ্ছে উপগ্রহ, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 64 দাগের প্রশ্নে। প্রশ্ন কী আছে দেখবো, তবে তার জন্য 64 দাগের প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। তো 64 দাগের প্রশ্ন কী আছে এখানে দেখবো। এখানে প্রশ্ন আছে দেখুন, তার আগে একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, এখানে একটুখানি সরিয়ে দেখিয়ে দিই। এখানে দেখুন পরিষ্কার লেখা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে লেখা আছে দেখুন পেশা প্রবেশ, দেখুন মে মাসের পেশা প্রবেশ, 2024 মে মাসের পেশা প্রবেশ। এই পেশা প্রবেশের বইটা থেকে কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার প্র্যাকটিস সেট ইতিমধ্যেই কমপ্লিট করেছি। আজকে যে প্র্যাকটিস সেটটা দেখছি সেটা কিন্তু কলকাতা পুলিশের প্র্যাকটিস সেট, আর এই কলকাতা পুলিশের প্র্যাকটিস সেটের জেনারেল স্টাডিজ 40টা প্রশ্নের সমাধান আগের ভিডিওতে করে দিয়েছি। আর এই ভিডিওতে আপনি চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেখতে পারবেন, সেই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে থেকে আপনি 40টা প্রশ্নের উত্তর আপনি করে নেবেন, ওই ভিডিওটা দেখবেন। আর আজকের ভিডিওতে আমরা করছি কিন্তু আজকের ভিডিওতে আমরা রিজনিং প্রশ্নের সমাধান করছি। তো রিজনিং প্রশ্নের সমাধানের পরে কিন্তু আপনার অঙ্ক থাকবে, অঙ্ক প্রশ্নের সমাধান কিন্তু আগামী ভিডিওতে করব। তো অবশ্যই চ্যানেল দিকে নজর রাখবেন, এবং চ্যানেলের যে কোনো প্র্যাকটিস সেট সমাধান পেতে, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার প্র্যাকটিস সেট সমাধান পেতে অবশ্যই চ্যানেলটিতে নজর রাখুন এবং চ্যানেলের পাশে থাকুন সাবস্ক্রাইব করে। চলে যাবো আমরা 64 জায়গায় এই প্রশ্ন আছে কোন শব্দ জোড়াটি সঠিক নয়। পণ্ডিত শিবকুমার শর্মা সেতার, ওস্তাদ জাকির হোসেন তবলা, হরিপ্রসাদ চৌরাশিয়া বাঁশি, আমজাদ আলী খান সরোদ। তো দেখুন এই শরৎবাদক আমজাদ আলী খান কিন্তু একজন শরৎবাদক, ঠিক আছে। হরিপ্রসাদ চৌরাশিয়া ইনি একজন বাঁশিবাদক, বাঁশি বাজান। আর ওস্তাদ জাকির আলী খান ইনি কিন্তু তবলার ইনি কিন্তু ওস্তাদ জাকির হোসেন কিন্তু তবলা বাজান। অর্থাৎ এখানে যেগুলো আছে মানে বি সি ডি সবার কিন্তু ঠিক আছে, এর দাগটা কিন্তু ঠিক নেই। পণ্ডিত শিবকুমার শর্মা ইনি কিন্তু সেতার না, ইনি কিন্তু সন্তর বাজান, সন্তর। পণ্ডিত শিবকুমার শর্মা সন্তরবাদক হচ্ছে পণ্ডিত শিবকুমার শর্মা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে যে শব্দজোটটা সঠিক নয় সেটা হচ্ছে এর দাগটা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এগুলো কিন্তু বি সি ডি সবার কিন্তু সঠিক, সবাই কিন্তু যে যার যেটা বাজান সেটা কিন্তু আছে, কিন্তু এটা কিন্তু সঠিক ছিল না। এটা পণ্ডিত শিবকুমার শর্মা কিন্তু সন্তরবাদক একজন, সেতারবাদক নয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
চলে যাবো আমরা 65 দাগের এই প্রশ্নে। পরবর্তীতে কোনটি হবে? দেখুন এখানে যে 65 দাগের যে প্রশ্ন আছে, এই প্রশ্নটার এই যে ছবিটা আছে, এই ছবিটা কিন্তু ঘড়ির কাঁটার দিকেই ঘুরছে, ঘড়ির কাঁটার দিকেই ঘুরছে। দেখুন তো এখানে দেখুন এই যে চিহ্নগুলো আছে এগুলো কিন্তু মানে কি ঘড়ির কাঁটার দিকেই ঘুরছে, ঘড়ির কাঁটার দিকেই ঘুরছে। সেই হিসেবে আপনার এখানে বিদ্যাগটা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বিদ্যাগ হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা পরের প্রশ্ন দেখবো কী আছে। 66 দাগের প্রশ্ন যেটা আছে, যদি 3 + 2 = 6 হয়, অর্থাৎ 3 × 2 হলে 6 হয়ে যাবে। তো 3 + 2 হলে 6 হয়, 5 + 6 = 30, তো 5 × 6 = 30, 9 + 7 = কী হবে? তো 9 কে 7 দিয়ে গুণ করুন, 7 × 63 হবে। তো দেখুন তো এখানে অপশান নেই, তো চলুন ওই পেজে অপশান আছে, অপশানগুলো দেখবো। উত্তর হবে 63, 9 × 7, 7 × 63। তো চলুন দেখি আমি ওই পেজে আসে কেমন এর অপশানে 63 আসে কেমন দেখি। চলুন চলে যাই পরের পেজে। তো পরের পেজে আমরা চলে এলাম। এখানে পরিষ্কার দেখতেই পাচ্ছেন আপনারা, কলকাতা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট। তো এখানে আছে 49, 60, 72 আর 63। তো দেখুন বিদ্যাগ হবে সঠিক উত্তর। 9 আর 7 গুণ করলে হয়ে যায় 63, 63 সঠিক উত্তর বিদ্যাগ। চলে যাবো 67 দাগের এই প্রশ্ন আছে দেখুন, ইংরেজি বর্ণমালা অনুসারে কোন বর্ণটি এম এবং ডাব্লু সমান 2 ভাগে ভাগ করে? তো ইংরেজি বর্ণমালা অনুযায়ী এম থেকে ডাব্লু এর মধ্যে সমান 2 ভাগে ভাগ করে কোন শব্দমালাটি? তো আমরা এখানে লিখবো এম, তারপর লিখবো এন, তারপরে ও, তারপরে পি, তারপরে কিউ, তারপরে আর, এস, টি, ইউ, ভি, তারপরে আছে ডাব্লু। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে এই জায়গার থেকে এই পর্যন্ত গুনবো। 1, 2, 3, 4, 5, 5টা পর্যন্ত 5টা লেটার আছে। তারপরে এখানে দেখবো আমরা 1, 2, 3, 4, 5, অর্থাৎ এসের থেকে ধরে কিন্তু এই পর্যন্ত 5টা লেটার আছে। এই এমের থেকে ধরে কিউ পর্যন্ত 5টা লেটার, এখানে এসের থেকে ধরে ডাব্লু পর্যন্ত কিন্তু 5 লেটার, মাঝখানে থাকছে আর। তো আরটাই কিন্তু সমান 2 ভাগে ভাগ করেছে, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। 67 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাগ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্ন কী আছে? 68 দাগের প্রশ্ন। 68 দাগের প্রশ্ন আছে দেখুন, 68 দাগের যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে, প্রদত্ত কোন বিকল্প সঠিক নয়? বর্ণ পরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা সঠিক আছে। আবোল তাবোল উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, এটা সঠিক নয়। আবোল তাবোল হচ্ছে সুকুমার রায়ের লেখা, অর্থাৎ বিদ্যাগটা হবে সঠিক উত্তর। আবোল তাবোল এটা কিন্তু সঠিক নয়, এটা হচ্ছে সুকুমার রায়ের লেখা। আর এই সহজ পাঠ এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, ঠিক আছে। এখানে ঠাকুরমার ঝুলি, দক্ষিণারঞ্জন মিত্র সবই ঠিক আছে। আবোল তাবোল হচ্ছে সুকুমার রায়ের লেখা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 68 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ। তো আমরা চলে যাবো এবার পরের প্রশ্ন কী আছে দেখব। তো 68 থেকে সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ। এবার আমরা চলে যাবো পরের প্রশ্ন দেখবো কী আছে। তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। সুন্দর একটি প্রশ্ন আছে 69 দাগের প্রশ্ন। 69 দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আমরা এখন দেখবো। তো 69 দাগের প্রশ্ন আছে দেখুন, লালের বয়স 12 বছর, লালের বয়স নীলের বয়সের 3 গুণ, অর্থাৎ লালের বয়স 12 বছর হয়েছে কিন্তু নীলের বয়স লালের বয়স নীলের বয়সের 3 গুণ। যখন লালের বয়স নীলের বয়সের দ্বিগুণ হবে তখন লালের বয়স কত হবে? তো দেখুন লালের বর্তমান বয়স কত? লালের বর্তমান বয়স কিন্তু দেওয়া আছে 12। এখন এই যে বয়সটা সেটা কার 3 গুণ? নীলের 3 গুণ বয়স, নীলের 3 গুণ। তাহলে নীলের বয়সটা কত হবে? লালের যদি 12 হয় তাহলে নীলের হবে কিন্তু, যেহেতু নীলের 3 গুণ তার নীলের বয়স হবে 4, 4কে 3 দিয়ে গুণ করলে তাই কিন্তু 12 হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তা লালের বর্তমান বয়স 12 আর নীলের বয়স হচ্ছে 4। এখন বলছে যখন লালের বয়স নীলের বয়সের দ্বিগুণ হবে, তো যখন লালের বয়স নীলের বয়সের দ্বিগুণ হবে তখন লালের বয়স কত হবে? যখন লালের বয়স নীলের বয়সের দ্বিগুণ হবে তখন লালের বয়স কত হবে? তো ঠিক আছে, আমি যদি লালের বয়স 18 বছর ধরছি, লালের বয়স মনে করুন 18, বলছে লালের বয়স কত হবে? লালের বয়স 18 হবে। এখন কত? এখন 12। কার? লাল। আর নীল কত? নীল হচ্ছে 4। তাহলে এখানে যদি আমি 18 করি, 12 জায়গায় 18 করি, তাহলে 12 সঙ্গে 6 যোগ করতে হবে, তাই 18 হবে। কিন্তু সেই 6টা আবার 4-এর সাথে যোগ করতে হবে, কারণ 6 বছর পরে দুইজনের তো বয়স বাড়বে, তো 6 আর 4 10 হবে। কিন্তু এখানে 12 হচ্ছে 18 হবে, অর্থাৎ দ্বিগুণ হবে না। এটা কিন্তু আমরা নেব না, এর দাগটা নেব না, বিদ্যাগটা দেখব। তো মনে করুন লালের বয়স হচ্ছে 20, তো এখন যদি 12 হয় তাহলে লালের বয়স 8 বছর পরে 20 হবে। তাহলে 8 বছর পরে এর বয়স কত হবে? 8 বছর পরে 8 আর 4 12 হবে। তো 12 ডবল 24 হয়, 20 হয় না কিন্তু, অর্থাৎ বিদ্যাগটা হবে না, সিদ্ধাগটা দেখব। এখন লালের বয়স 12, তাহলে লালের যখন 24 বছর বয়স হবে তখন কিন্তু এর মানে 24টা হবে, 12-এর সঙ্গে আর 12 যোগ করলে 24 হবে। তো সেই ক্ষেত্রে এইখানে নীলের বয়স কত হবে? 12 আর 4 16, তো 16 ডবল 32 হয়, 24 হয় না কিন্তু, তাই সিদ্ধাগটা হবে না। এখন আমরা চলে যাবো 16। তো লালের এখন বয়স আছে 12, তাহলে 16 হবে যখন লালের বয়স যখন 16 হবে তখন 12-এর সঙ্গে কত যোগ করলে 16 হবে? 4 যোগ করলে। তাহলে সেই 4টা আমরা কী করবো? নীলের সাথে যোগ করবো, 4 4 8। দেখুন যখন নীলের সাথে 4 যোগ করবো তখন 4 4 8 হবে, তখন কিন্তু সেই 4টা এই 12-এর সাথে যদি আমি যোগ করি তাহলে 4 বছর পর মানে 12 আর 4 16 হয়ে যাবে। তো দেখুন নীলের ডবল কিন্তু লালের বয়স 16 হচ্ছে, অর্থাৎ
লালের এখন বয়স 12, 4 বছর পরে 16 হবে, সে তখন নীলের বয়স হয়ে যাবে কত, 4-এর সাথে 4 যোগ করলে 8, অর্থাৎ নীলের বয়স তখন 8 হয়ে যাবে। তো নীলের বয়স যখন 8 হবে তখন তার লালের বয়স হবে 16, তখন দেখুন এটা দ্বিগুণ হচ্ছে, লালের বয়স তখন নীলের বয়সের দ্বিগুণ হচ্ছে, অর্থাৎ লালের বয়স কত, তার লালের বয়স 16 বছর, অর্থাৎ দ্বিত্বাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 70 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে দেখুন, প্রদত্ত বিকল্পের 3টি একই আছে, কোনটি আলাদা বাছুন। তো দেখুন এখানে যেগুলো আছে এর মধ্যে সঠিক উত্তর কোনটি হবে, তো এর সঠিক উত্তর কোনটি হবে, তো এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক, এটা কিন্তু একটু আলাদা আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সিদ্ধাক হবে এর সঠিক উত্তর। তো এই ছিল কিন্তু 70টা প্রশ্নের সমাধান। এই 71 দাগের থেকে দেখুন অঙ্ক, 71 দাগের প্রশ্নের সমাধান পেতে 71 দাগ থেকে বাকি 30টা কিন্তু অঙ্ক প্রশ্ন। তো 71 দাগ থেকে 100 দাগ পর্যন্ত এই 30টা অঙ্কের ভিডিও আপনি যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই অঙ্কের ভিডিওটি আগামীকালকে আবার আপনাদের কাছে সকাল 6টার সময় চলে আসবে। তো এই ভিডিওটি দেখার অনুরোধ রইল, অঙ্কের ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হয় পরের ভিডিও, ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।